হাই, দিস ইজ এম হিয়ার, দ্য বিয়ার্ডেড বেসিক্যালি। প্রচুর দাড়ি গজিয়ে যাচ্ছে লাস্ট কয়েকদিনে। মানে আমার দাড়ি অলরেডি ছিল, কিন্তু শেপ করা ছিল, প্রপার কাটা ছিল, বাট ঝোপ জঙ্গলের মতো দাড়ি গজাচ্ছে। আই এম গেটিং ইরিটেটেড। এইরকম দাড়ি আমার চাই না। আমি ইরিটেটেড হই, তবুও প্রতিদিন কাটবো কাটবো করে কাটা হচ্ছে না, বিকজ দাড়ি কাটার ব্যাপারটাতেই আমি প্রচন্ডভাবে অলস হয়ে পড়ছি। যাই হোক, ইউ আর লার্নিং ইংলিশ উইথ এই যে আমি জেনে শুনেও দাড়িটা কাটছি না, আমি ইরিটেটেড হচ্ছি একদিকে, কিন্তু দাড়িটা কাটছি না, এটা আমি একটা অদ্ভুত বোকামি বা ভুল করছি। এই ধরনের বিভিন্ন ছোট বড় ভুল আমাদের জীবনের বিভিন্ন সময় বিভিন্ন পর্যায়ে আমরা করে থাকি, কখনো জেনে কখনো না জেনে। এবং এই ভুলগুলোর মধ্যে কিছুটা পোর্শন দখল করে আছে ইংলিশ লার্নিং এর পথে আমাদের কিছু ভুল ধারণা বা ভুল ভাবনা। যে ধরনের ভুল ধারণা বা ভুল ভাবনার জন্য আমাদের ইংলিশ লার্নিং বারবার করে পিছুতে থাকে। আমরা কিছুতেই শিখে উঠতে পারি না, কিছুতেই ইমপ্রুভ করে উঠতে পারি না, এবং শেষ পর্যন্ত আমাদের মনে হতাশা এবং ডাউট চলে আসে। আমরা ভাবতে শুরু করি যে আমরা আদৌ এই ল্যাঙ্গুয়েজটাকে শিখে উঠতে পারবো কিনা। আজকে এই ভিডিওর মাধ্যমে আমরা এই ধরনের কিছু ভুলের ব্যাপারে বা ভুল ধারণার ব্যাপারে আলোচনা করব, এবং এগুলোকে কিভাবে শোধরাবো সেই নিয়েও কথা বলে নেব। সুতরাং আর বেশি দেরি না করে লেটস ইংলিশ। প্রথমে আমাদের সাবজেক্ট আর ল্যাঙ্গুয়েজের মধ্যে একটু পার্থক্যটা বুঝে নিতে হবে, তাহলে আমরা অ্যাপ্রোচটা বুঝতে পারবো। দেখো, সাবজেক্টের মধ্যে পড়তে পারে হিস্ট্রি, পড়তে পারে জিওগ্রাফি, পড়তে পারে বিভিন্ন পলিটিক্যাল সায়েন্স, পড়তে পারে ম্যাথমেটিক্স, পড়তে পারে লাইফ সায়েন্স, পড়তে পারে এক্সেট্রা। এগুলো আমরা কি রকম ভাবে পড়ি? আমিও পড়ে এসেছি, তোমরাও পড়ে এসেছো ছোটবেলা থেকে। আমাদের সিস্টেমটা হচ্ছে, ধরো আমরা পড়ছি 4 দিন পড়ছি, 6 দিন পড়ছি, 10 দিন পড়ছি, বা 1 মাস পড়ছি, 2 মাস পড়ছি, 1 বছর পড়ছি, তারপরে আমরা গ্যাপ দিতে পারি, কারণ ওই নলেজটা আমরা অলরেডি মাথায় নিয়ে নিয়েছি। তারপরে ধরো 4 মাস গ্যাপ দিলাম, 4 মাসের পরে বা 6 মাস গ্যাপ দিলাম, 6 মাসের পরে আমরা যখন ব্যাক করছি সাবজেক্টটাতে, জাস্ট রিভিশন দিলে বা কিছুটা রিভিশন দিলে, কম বেশি রিভিশন দিলে আমরা মোটামুটি ব্যাপারটা ধরে ফেলতে পারবো। বাট ওয়েন ইট কামস টু লার্নিং আ ল্যাঙ্গুয়েজ, দিস ইজ নট দ্য ওয়ে, দিস ইজ নট দ্য রাইট ওয়ে, ইউ শুডন্ট ডু ইট। তার কারণ, একটা ল্যাঙ্গুয়েজ, সেটা ইংলিশ হতে পারে, বাংলা হতে পারে, উর্দু হতে পারে, জার্মান হতে পারে, জাপানিজ হতে পারে, যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে, পৃথিবীর বুকের যে কোনো ল্যাঙ্গুয়েজ হতে পারে। যদি গ্যাপ দিয়েছো না, যদি আউট অফ টাচ হয়ে গেছো, সঙ্গে সঙ্গে তোমার ধার কমে যাবে। ওই সাবজেক্টে বা ওই ল্যাঙ্গুয়েজে যতটা স্কিল ডেভেলপ করতে পেরেছিলে, স্কিলগুলো তোমার ভোঁতা হয়ে যাবে। তো আলটিমেটলি ইউ উইল বি ব্যাক টু স্কোয়ার ওয়ান, আবার প্রথম থেকে তোমাকে ঝালাতে হবে। তো বেসিক্যালি তোমার ধরো 2 মাস শিখলে, 3 মাস শিখলে কোনো লাভ হলো না, কোনো লাভ হলো না, কারণ তুমি একটা মাঝখানে গ্যাপ নিয়েছো। সুতরাং এই ব্যাপারটাতে আমি তোমাদের বলবো এক্সট্রিমলি কেয়ারফুল থাকতে, যাতে গ্যাপ না নিয়ে ফেলো, যাতে আউট অফ টাচ না হয়ে যাও। আউট অফ টাচ হয়ে যাওয়াটা কিন্তু সম্পূর্ণভাবে সুইসাইডাল স্টেপ একদম। সুতরাং এটা থেকে বিরত থাকতে হবে। কিভাবে মোটামুটি একটা সহজে, একটা হালকা ফুলকা রুটিনের মাধ্যমে ইংলিশে টাচে থাকতে পারবে, সেটার উপর একটা ভিডিও করবার আমার কথা ছিল, কিন্তু এর মধ্যে বিভিন্ন ভিডিও করবার জন্য সেই ভিডিওটা আমি এখনো পর্যন্ত করে উঠতে পারিনি। কথা দিচ্ছি আগামী সোমবার ভিডিওটা পাবে। আমি তোমাদের কথা দিলাম সোমবার দিন ভিডিওটা পাবে। সুতরাং ওই ভিডিওর মধ্যে আমি তোমাদের রুটিন ফিক্স করে দেবো, কিভাবে হালকা রুটিনের মাধ্যমে তোমরা সহজে এবং ইফেক্টিভলি ইংলিশটাকে শিখে যেতে পারবে, ইংলিশের দক্ষতা অর্জন করতে পারবে। একটা খুব কমন প্রশ্ন আমি পেয়ে থাকি যে, স্যার ইংলিশ শিখবার বেস্ট বই কোনটা? আমার উত্তর খুব সিম্পল, কোনোটাই নয়। যদি পৃথিবীর সব থেকে ভালো বইটাও আনা হয় ইংলিশ শিখবার জন্য এবং আমার সামনে রাখা হয়, তবুও আমি বলবো দিস ইজ নট গুড এনাফ, দিস ইজ নট সাফিসিয়েন্ট, এইটা আমি বলবো। এবং এরকম যদি 1000টা বইও আনা হয়, তবুও আমি একই কথা বলবো, আমার কথা থেকে আমি এক বিন্দুও নড়বো না। তার কারণ, শুধুমাত্র একটা বই থেকে পড়ে বা 1000টা বই থেকে পড়েও কোনো ভাষা শেখা যায় না। গ্রামার যদিও কোনো ভাষার বেসিক স্ট্রাকচারকে বোঝায়, তবুও বেসিক স্ট্রাকচার বললে তো হবে না, শুধুমাত্র বেসিক স্ট্রাকচার পড়লে হবে না, ভাষাটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন বুঝতে হবে। কথা বলার সময় কিরকম বলা হচ্ছে, লেখার সময় কিরকম লেখা হচ্ছে, কতভাবে আমরা এক্সপ্রেস করতে পারি, এগুলোকে অবজার্ভ করতে হবে। এবং সেটা শুধুমাত্র কয়েকটা বই পড়ে বা একটা বই পড়ে সেটা সম্ভব একেবারে নয়। আমাদের পড়তে হবে, আমাদের শুনতে হবে, আমাদের বলতে হবে।
সোজা কথা, ইংলিশ ভাষাটাকে একটা বন্ধু করে নিতে হবে। বন্ধুদের সাথে আমরা যেরকমভাবে ইন্টারাক্ট করি, বন্ধুদের সাথে যেরকমভাবে মনের কথা শেয়ার করি, সেরকমভাবে ইংলিশ ল্যাঙ্গুয়েজের সাথেও আমাদের সম্পর্ক তৈরি করতে হবে। যদি সেটা করতে পারি তাহলে ইংলিশের ইমপ্রুভমেন্ট আমাদের কেউ আটকাতে পারবে না। গড়গড় করে আমরা এগিয়ে চলবো, গড়গড় করে আমাদের ইংলিশের ইমপ্রুভমেন্ট হবে। কিন্তু যদি না হয়, যদি আমাদের মেন্টালিটি এটা থাকে যে বেস্ট বই কোনটা সেটা খুঁজবো, মার্কেটে ঘুরবো, কলেজ স্ট্রিটে 4 দিন যাবো, গিয়ে একটা বই কিনবো, পছন্দ হলো না আবার 4টে বই কিনবো, এইরকম যদি প্রসেস থাকে তাহলে ইংলিশ শেখা কোনোদিনও হবে না। আর তাছাড়া শুধুমাত্র গ্রামার পড়ে কোনো ভাষা সম্বন্ধে শেখা যায় না। তার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশন শিখতে গেলে সেটার বিভিন্ন জায়গায় কীরকমভাবে লেখা হচ্ছে, বিভিন্ন আর্টিকেল পড়তে হবে, গল্পের বই পড়তে হবে, বিভিন্ন ধরনের পড়তে হবে, বিভিন্ন ধরনের বিষয় পড়তে হবে। তাহলে বোঝা যাবে যে বিভিন্ন সিচুয়েশনে কীরকম বিভিন্ন এক্সপ্রেশন আমরা সেই ভাষাটার মাধ্যমে রাখতে পারি বা তৈরি করতে পারি। নাহলে এই আইডিয়াটাই তৈরি হবে না। এটা খুব সোজা এবং সিম্পল হিসেব, কিন্তু এটাই অনেকে বুঝতে পারে না, এবং এই জিনিসটা না বুঝতে পারার জন্য তাদের ইংলিশ ল্যাঙ্গুয়েজ লার্নিংয়ের পথে বিরাট বড় বাধা হয়ে দাঁড়ায়। ইনফ্যাক্ট আমি ভাবছিলাম যে এই প্রসঙ্গে আমি বলছি যে আমি ভাবছিলাম যে যদি আমার পক্ষে সম্ভব হয়, যদি আমি প্রপার সময় পাই বা প্রপার করে উঠতে পারি, তাহলে কোন কোন ইন্টারনেটে প্রপার ভালো ওয়েবসাইট আছে যেখান থেকে ভালো আর্টিকেল তোমরা পড়তে পারবে, এরকম একটা ব্যাপারের উপর ভিডিও বানাতে পারি। এছাড়া তোমাদের ইংলিশ শুনতেও হবে। ইউটিউবটা খুব 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 পাওয়ারফুল মিডিয়াম। ইউটিউব প্ল্যাটফর্মটাকে কাজে লাগাও। আমি বলছি না যে ইউটিউবে ইংলিশ লার্নিং ভিডিও দেখো সারাদিন ধরে, এটা আমি বলছি না। আমি নিজে কোনোদিন করিনি এবং আমি নিজে এই জিনিসটাকে কোনোভাবে অ্যাডভোকেটও করবো না। আমি বলছি তোমাদের পছন্দের জিনিস তোমরা দেখো। সেটা হতে পারে স্ট্যান্ড আপ কমেডির ভিডিও, বা কোনো ভাইন কমেডির ভিডিও, বা হতে পারে কোনো কার্টুন বা অ্যানিমেশন বা মুভি, বাট সেটার মিডিয়ামটা যেন ইংলিশ হয়, সেখানে যেন ইংলিশে কথা বলে। বাংলা বা হিন্দিতে শুনলে তো কোনো লাভ হবে না, সুতরাং ইংলিশে যেন কথা বলতে হয়। সাবটাইটেল দেখে কোনো লাভ নেই, কারণ সাবটাইটেল যখন আমরা কোনো ভিডিও দেখি বা কোনো স্ট্যান্ড আপ কমেডি কিছু দেখছি, আমরা জিনিসটাকে এত এনজয় করি বা জিনিসটার মধ্যে আমরা এত বেশি ঢুকে যাই যে আমাদের পক্ষে সাবটাইটেল পড়ে সেই ব্যাপারটাকে অ্যানালাইসিস করা সেই মোমেন্টে সম্ভবই হয় না। তো সাবটাইটেল ইজ নট দ্য প্রপার অপশন। যেটা করতে হবে সেটা হচ্ছে মিডিয়ামটা যেন ইংলিশে হয়, সেটা যতটুকুনি বুঝতে পারি, 5% বুঝতে পারলেও সেটাই শুনতে হবে। ওই 5% থেকে বোধ শক্তি আস্তে আস্তে অভ্যেসের মাধ্যমে বেড়ে যাবে, এবং দেখবে যে একদিন তুমি 55% বুঝতে পারছো, তারপরে একটা সময় তুমি 95%, তুমি তারপরে একটা সময় 100% পুরোটাই বুঝতে পেরে যাবে, উইদাউট পেইং মাচ অ্যাটেনশন অর উইদাউট মাচ এফোর্ট। এটা তুমি করতে পারবে। তার মানে ল্যাঙ্গুয়েজটা 4টে বই পড়ে শেখা যাবে না, ল্যাঙ্গুয়েজটা অভ্যেসের মাধ্যমে জেনারেট করবে, ল্যাঙ্গুয়েজটা অভ্যেসের মাধ্যমে ল্যাঙ্গুয়েজের স্কিলটা ডেভেলপ করবে। এই ব্যাপারটা মাথায় ভালো করে ঢুকিয়ে নাও। দেখো, আমরা প্রথমেই একটা কথা স্বীকার করে নিই, সেটা হচ্ছে আমরা জীবনে যাই করি না কেন তার পিছনে কোনো একটা কারণ বা উদ্দেশ্য থাকে। ব্যাটম্যানের জোকার হওয়া এত সোজা নয়। সে যে যতই প্রতিবাদী ভাবধারা দেখাক না কেন বা প্রতিবাদী ভাবধারা নিক না কেন, ব্যাটম্যানের জোকার সে কোনোদিনই হতে পারবে না। যাই হোক, আমরা আমাদের পয়েন্টে ফিরে আসি। সেটা হচ্ছে যে আমাদের জীবনে সবকিছু শেখার পিছনে একটা করে কারণ বা উদ্দেশ্য থাকে, এবং ইংলিশ লার্নিংও সেটার কোনো ব্যতিক্রম নয়। এবার আমরা কোনো না কোনো কারণের জন্য ইংলিশটা শেখার চেষ্টা করি। এবার যারা তোমরা কম্পিটিটিভ সেক্টরে রয়েছো বা সরকারি চাকরির চেষ্টা করছো, আমি তাদেরকে উদ্দেশ্য করে, তোমাদেরকে উদ্দেশ্য করে পরের কথাগুলো বলতে যাচ্ছি। তোমাদের একটা মেন্টালিটি থাকে যে সরকারি চাকরি পরীক্ষার জন্য বা সরকারি চাকরি উত্তীর্ণ হওয়ার জন্য আমাদের যতটুকুনি ইংলিশ দরকার ততটুকুনি ইংলিশ শিখতে হবে। তার জন্য WBCS এর এক ধরনের ইংলিশ আছে, প্রিলিমিনারিতে কেউ পাত্তা দাও না বেশিরভাগ ক্ষেত্রে ইংলিশে, তারপরে মেইনসে গিয়ে অনেকেই চাপে পড়ে যাও। SSCর একটা ধরনের ইংলিশ আছে, UPSCর ইংলিশ আছে। কিছু কিছু ক্ষেত্রে ইংলিশের লেভেলটা, ব্যাংকিং এর ধরনের পরীক্ষায় ইংলিশের লেভেলটা যথেষ্ট হাই স্ট্যান্ডার্ড। এবার আমি ধরে নিচ্ছি যে এই কারণের জন্য ইংলিশটা তোমাকে শিখতে হবে, খুব ভালো কথা, তুমি চাকরিও পেয়ে যাবে, আমি সেটা জানি। কিন্তু প্রত্যেকটা হ্যাঁয়ের পিছনে, পৃথিবীর সমস্ত হ্যাঁয়ের পিছনে 0.00001% হলেও একটা না থাকে। ধরো কোনো সার্কামস্ট্যান্সিয়াল কারণ বা কোনো কারণের জন্য এই কম্পিটিটিভ সেক্টর তোমাকে ছাড়তে হলো, সরকারি চাকরির চেষ্টা তোমাকে ছাড়তে হলো কোনো না কোনো কারণের জন্য, কোনো না কোনো দুর্ঘটনার জন্য। এবার তোমার কাছে নেক্সট অপশন কি হবে? তোমাকে তো রোজগার করতে হবে। নেক্সট অপশন কি হবে? বেসরকারি, কর্পোরেট। তোমাদের কি মনে হয় কর্পোরেট জবে ইংলিশের কোনো জায়গা নেই? এর আনসার আমাকেও বলে দিতে হবে না, তোমরা প্রত্যেকে এর আনসার জানো। কর্পোরেট ইংলিশের গুরুত্ব সব থেকে বেশি বরঞ্চ।
আমাদের এখানে টিসিএস আছে, উইপ্রো আছে, এই কোম্পানিগুলো আছে। এই কোম্পানিগুলোতে অনেক সুযোগ আছে, অনেক লেয়ার্স অফ জবস আছে। তার জন্য অনেক বাইরে থেকে ছেলে মেয়েও আসে এই কোম্পানিগুলোতে সুযোগ পাওয়ার জন্য। এই কোম্পানিগুলো যে পরীক্ষাগুলো হয়, অ্যাপয়েন্টমেন্টের যে সিস্টেমটা আছে, যে গোটা যে প্রসেসটা হয়, রাউন্ডগুলো হয়, তার মধ্যে ইংলিশ একটা খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে। ইংলিশের খুব গুরুত্বপূর্ণ জায়গা আছে, কারণ ইংলিশ বলতে পারা এখানে কোনো স্কিল হিসেবে ধরা হয় না, এখানে স্মার্টনেসের লক্ষণ হিসেবে ধরা হয়। সুতরাং এখানে ইংলিশ খুব গুরুত্বপূর্ণ। এবার ধরো কর্পোরেটেও তুমি যাবে না, কারণ কর্পোরেটের স্ট্রাকচার, কর্পোরেট মেন্টালিটি তোমার সাথে যায় না, তোমার পোষায় না। তো তুমি স্বাধীনভাবে ব্যবসা করবে। ধরো তোমার কাছে বেসিক কিছু একটা পুঁজিও আছে, তো ব্যবসা শুধুমাত্র শুরু করলে তো হবে না, ব্যবসাকে তো এগিয়ে নিয়ে যেতে হবে। এবং সেই এগিয়ে নিয়ে যাওয়ার পথে পিয়ারিং বলে একটা বস্তু আছে। পিয়ারিং মানে কি? পিয়ারিং মানে হচ্ছে ব্যবসাটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য বিভিন্ন দিকে অ্যাড দেওয়া বা বিভিন্ন কোলাবোরেশন করা, এগুলো। এবং উই আর লিভিং ইন আ গ্লোবালাইজড ওয়ার্ল্ড, এটা মনে রাখতে হবে। ধরো তুমি ধরো ইউটিউবে একটা ভিডিও বানাচ্ছ, কথার কথা বলছি, বা তুমি ধরো ফেসবুকে একটা পেজ করেছো, তুমি রান্নার কিছু ব্যাপারে ফেসবুকের পেজ করেছো, বা ফ্যাশনের ব্যাপারে বা ফটোগ্রাফির ব্যাপারে, যা কিছু হতে পারে, ইউটিউবে চ্যানেল করেছো। তোমার কাজ তো সারা পৃথিবী দেখছে, সারা পৃথিবীর লোকের তোমার কাজ দেখার সম্ভাবনা আছে। সেক্ষেত্রে কি করতে হবে? সেক্ষেত্রে যদি ইংলিশটা না পারো, তখন কিন্তু তোমার ওই কমিউনিকেশনের দিকে বা বিজনেসটাকে এগিয়ে নিয়ে যাওয়ার দিকে একটা মেজর প্রবলেম হবে। দেখেছো অনেক চ্যানেলে, হিন্দি চ্যানেল আমি দেখেছি, বাংলা চ্যানেল দেখেছি, ইংলিশে সাবটাইটেল করে দেয়। ক্যারি মিনাটির চ্যানেল অনেকে ফলো করো, খেয়াল করবে ক্যারি মিনাটি ইংলিশে সাবটাইটেল করে দেয়, কারণ ক্যারি মিনাটির বাইরের বা ফরেন ভিউয়ার কিন্তু যথেষ্ট আছে। এবং বড় বড় ইউটিউবাররা, পৃথিবীর তাবর তাবর ইউটিউবাররা ক্যারি মিনাটিকে ফলো করে। সেক্ষেত্রে যদি ক্যারি মিনাটি ইংলিশ না জানতে হতো, ইংলিশ না জানতো প্রপারলি, তাহলে কিন্তু এই সাবটাইটেল গুলো করতে পারতো না, এবং সেক্ষেত্রে কিন্তু যে প্রোডাকশন ভ্যালু তার ওর ভিডিওগুলো, সেগুলো কিন্তু ডাউন হয়ে যেত। এটা কিন্তু মাথায় রাখতে হবে। যে কোনো কাজই করো না কেন, ইংলিশ কিন্তু তোমার পিছন ছাড়বে না, ইংলিশের থেকে কোনো এসকেপ নেই। সুতরাং এই যে একটা মেন্টালিটি আছে তোমাদের, যে একটা, বা তোমাদের না, এটা আমাদের জেনারেল মেন্টালিটি, যে একটা কোনো পারপাসের জন্য ইংলিশটা শিখবো, এই মেন্টালিটিটা একটা খুব ভুল মেন্টালিটি। এই মেন্টালিটি থেকে আগে দূরে সরে আসতে হবে। প্রথমে ভাবতে হবে যে তোমাদের ধারণাটা এটা হতে হবে যে ইংলিশটা শিখছি আমি কোনো একটা পার্টিকুলার পারপাসের জন্য না, আমি সমস্ত পারপাসের জন্য। তার জন্য আমার ইংলিশের একটা বেসিক নলেজ, বেসিক স্কিল ডেভেলপ করা দরকার আছে, যে বেসিক স্কিল বা নলেজ আমার সমস্ত পারপাসে কাজে লাগবে। তাহলে তুমি স্মার্টলি ইংলিশটা শিখে নিলে, তো ধরো তুমি 6 মাস 7 মাস বা 8 মাস বা 1 বছর সময় দিয়ে ইংলিশটা শিখে নিলে, তারপর সেই ইংলিশটা সারা জীবন ধরে, সেই নলেজটা সারা জীবন ধরে যে কোনো জায়গায়, যে কোনো ক্ষেত্রে তোমার সুযোগ, তোমার সুবিধা মতো তুমি কাজে লাগালে। তাহলে বেসিক্যালি কি হচ্ছে? বেসিক্যালি এইটাই দাঁড়াচ্ছে যে ইংলিশটা একটা ওয়েপেনের মতো। সেই ওয়েপেনটা যদি তোমার কাছে থাকে, তাহলে সারা জীবন তোমায় প্রোটেক্ট করবে, সারা জীবন তোমাকে ডিফেন্সিভের জায়গায়, তোমাকে অফেন্সিভ জায়গায় নিয়ে চলে যাবে, অফেন্সিভ মেন্টালিটি দেবে। এইটা খুব দরকার আমাদের জীবনে সার্ভাইভ করবার জন্য, আমাদের জীবনে প্রোগ্রেস করবার জন্য। ডিফেন্সিভ মেন্টালিটিতে বেঁচে থাকলে চলবে না, আমাদের অফেন্সে খেলতে হবে। এই অফেন্সের জন্য ইংলিশটা। এবার আমি তোমাদের একটা গল্প বলতে চাই, বেসিক্যালি আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করছি তোমাদের সাথে। যারা আমার কাছে কম্পিটিটিভ ইংলিশ পড়বে বলে এনকোয়ারি করে, তাদের মধ্যে কেউ কেউ আমি দেখেছি বলে থাকে যে স্যার আপনি কি WBCS এর ইংলিশ পড়ান, কেউ কেউ বললো স্যার আপনি কি SSC এর ইংলিশ পড়ান, আপনি কি ব্যাংকিং এর ইংলিশ পড়ান, এক্সেট্রা। আবার অনেকে তো এরকমও জিজ্ঞেস করে যে স্যার আপনি কি শুধু WBCS প্রিলিমস এর ইংলিশ পড়ান। আমি কিন্তু ওটা পড়বো না, আমি মেইনস এর ইংলিশ পড়বো। দেখো, আই এম অ্যান ইংলিশ টিচার, ঠিক আছে, আমি কিন্তু কম্পারেটিভের টিচার নই, এটা মাথায় রাখতে হবে, ঠিক আছে। কম্পারেটিভ ইংলিশ আমার এক্সপার্টিস বা দক্ষতার মধ্যে পড়ে যায়, সেই জন্য আমি কম্পারেটিভ ইংলিশটাও পড়াই। তার সাথে সাথে আমি স্পোকেন ইংলিশ করাই, তার সাথে সাথে আমি কলেজের ইংলিশ বা ইংলিশ লিটারেচার পড়াই, ইংলিশ অনার্স পড়াই। আমি স্কুলের ইংলিশও পড়াতাম আগে, বাট এখন সময়ের জন্য কয়েক বছর পড়াই না, বাট আমি প্ল্যান করছি আবার ওটা শুরু করবার। তো আমার একটা কোয়েশ্চেন তোমাদের কাছে আছে, তোমরাই বলো, WBCS এর ইংলিশ কি হাতি ঘোড়া কিছু আলাদা, বা SSC এর ইংলিশ কি বাঘ ভাল্লুক কিছু আলাদা? মানে এগুলোর ইংলিশের মধ্যে কি কোনো পার্থক্য আছে যে এটা WBCS এর ইংলিশ বা SSC এর ইংলিশ এরকম ভাবে ডিভিশনস গুলো তৈরি করা হয়? আমি জানি এই ডিভিশনগুলো তোমাদের ভুল নয়, তোমাদের কোনো রকম গলদ নেই এর মধ্যে। এই ধরনের ভুল ধারণা কম্পারেটিভ মার্কেটে ছড়িয়ে রাখা হয়েছে, যাতে বিভিন্ন টিচাররা বিভিন্নভাবে লাভ তুলতে পারেন। বাট টিচারদের লাভ দিয়ে তোমাদের কি লাভ? তোমাদের তো নিজস্ব লাভটা বুঝতে হবে, তোমাদের তো ইংলিশটা শিখতে হবে। এবং ইংলিশটা শেখবার পথে WBCS এর ইংলিশ পড়ান কি SSC এর ইংলিশ পড়ান, এই মেন্টালিটিটাই প্রধান বাধা হয়ে দাঁড়ায় তোমাদের। এই ব্যাপারটা বোঝার চেষ্টা করো।
তোমাদের আগে বেসিক জায়গাটা ক্লিয়ার করতে হবে যে আমি ইংলিশটা শিখবো, ইংলিশের বেসিক জিনিস বা ইংলিশের বেসিক নলেজ বা জ্ঞান সমান সেটা যদি আমি শিখতে পারি, নিতে পারি, বেসিক দক্ষতা বা স্কিল যদি অর্জন করতে পারি, তাহলে WBCS এর পরীক্ষা দিতে পারবো, SSC দিতে পারবো, ব্যাংকিং দিতে পারবো, কর্পোরেটে ঢুকতে পারবো, যে কোনো ধরনের ইন্টারভিউ দিতে পারবো, আবার ইংলিশ মিডিয়ামে পড়া গার্লফ্রেন্ডকে ইমপ্রেসও করতে পারবো, সব কিছু করতে পারবো। এই বেসিক ধারণাটা আগে ক্লিয়ার করা খুব প্রয়োজন। তারপরে BCS এর ইংলিশ, SSC এর ইংলিশ এগুলো তো হবে, এগুলো তো হতেই হবে। এগুলোর মধ্যে পার্থক্য কি জানো? প্যাটার্নটা পার্থক্য। যেমন WBCS এ এরার কারেকশন আসে না, কিন্তু SSC তে এরার কারেকশন করতে হয়, অন্যান্য জিনিস করতে হয়, ক্লোজ ফ্লোজ এগুলো করতে হয়, যেগুলো WBCS এ হয়, WBCS এ প্রয়োজন পড়ে না। বাট এই প্যাটার্নগুলো আলাদা, কিন্তু নলেজটা তো সেম। এই নলেজটাকে আগে নেব, সেই নলেজটাকে তারপরে যে কোনো জায়গায় কাজে লাগাবো, এই মেন্টালিটিটা নিয়ে চলো। আজকে থেকে তোমাদের ইংলিশ ইমপ্রুভমেন্ট ড্রামাটিক্যালি হবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বলতে পারি। একটা জিনিস আমি অবজার্ভ করেছি আমার পার্সোনাল এক্সপিরিয়েন্স থেকে, পার্সোনাল পড়ানোর এক্সপিরিয়েন্স থেকে, যে অনেকেই আছে যারা ডিসক্রিপটিভ ইংলিশের দিকে বেশি গুরুত্ব দেয়। তার কারণ তাদের ধারণা তারা বেসিক যে গ্রামার আছে বা স্ট্রাকচারাল যে জায়গা রয়েছে সেই জায়গাগুলো মোটামুটি পারে। এই মোটামুটি কথাটার ওপরে খেয়াল করো, মোটামুটি পারে তার মানে কিন্তু পুরোটা পারে না, ভালো করে পারে না। তারপরে যখন ডিসক্রিপটিভ তারা লিখতে যায়, তাদের লেখা হয়তো ভালো হয়, অনেক ক্ষেত্রে দেখেছি অনেকে খুব সুন্দর ভোকাবুলারি ইউজ করেছে, খুব ইন্টারেস্টিং ফ্রেজেস, ইডিয়ামস ইউজ করেছে, তাদের সেন্টেন্সের স্ট্রাকচারও বেশ ভালো, আইডিয়া খারাপ না। কিন্তু প্রবলেম যেটা হয়ে যায়, 2-4টে বেসিক গ্রামারের জায়গায় প্রবলেম হয়ে যায়। তাহলে এত সুন্দর লেখা লিখলাম, তার মধ্যে মাঝখানে একটুখানি ব্লেমিশ হয়ে গেল না, এই যে গ্রামারের যে বেসিক ভুলটা, তার মানে যে গোটা লেখার ক্রেডিটটাকেই কমিয়ে দিচ্ছে, স্ট্যান্ডার্ডটাকেই নামিয়ে দিচ্ছে। তাহলে এত কষ্ট করে যেটা লিখলাম, যে সুন্দর করে সাজালাম, সেটা ক্রেডিটটাই তুমি পাবে না। তার মানে এই যে ভুলগুলোকে, ছোট ছোট ভুলগুলোকে যে অ্যাভয়েড করা, এটা কিন্তু ওভার কনফিডেন্সের মধ্যে পড়ে যাচ্ছে, যে আমি ওটা পারবো বলে এটা। হ্যাঁ, ডিসক্রিপটিভ ইংলিশ নিয়ে ভাবতে হবে, লিখতে হবে, কিন্তু অবজেক্টিভ ইংলিশটার যে ইমপ্রুভমেন্টের জায়গা নেই, এই ধারণাটা ভীষণ হার্মফুল। যতক্ষণ না প্রত্যেকটা ভুল শোধরাতে পারবে, ততক্ষণ পর্যন্ত জানবে যে ইমপ্রুভমেন্টের জায়গা আছে। এবং মানুষের জীবনে ইমপ্রুভমেন্টের জায়গা সারা জীবন থাকে। যারা মনে করে যে আমার কোনো ইমপ্রুভমেন্টের জায়গা নেই, আমি শিখে গেছি পুরোটা, তারা সেলফ কন্টেনমেন্টে ভুগছে। সেলফ কন্টেনমেন্টে ভোগা মারাত্মক ক্ষতিকর ব্যাপার। ওই আত্মসন্তুষ্টি বিষয়টাই মানুষের পতনের মেন কারণ হয়ে দাঁড়ায়। সুতরাং ইংলিশ লার্নিং এর পথে সবসময় তোমাকে আয়নার সামনে দাঁড়াতে হবে, মানে নিজেকে জাজ করতে হবে, ছোট্ট ছোট্ট ভুলগুলোকে আইডেন্টিফাই করতে হবে এবং সেই ভুলগুলোকে শোধরাতে যেতে হবে। এবং এই শোধরানোর মাধ্যমে তুমি নিজের স্কিলটাকে সুপার হিউম্যান লেভেলে নিয়ে যেতে পারবে। তখন আর কাউকে তোমাকে চেক করে দিতে হবে না, তখন তুমি নিজেই নিজের টিচার হবে, নিজেই নিজের স্টুডেন্ট হয়ে যাবে। এবং সেই ফিলিংটা অদ্ভুত, এবং সেই ফিলিংটার মাধ্যমে তোমার যে কনফিডেন্স ডেভেলপ করবে, এবং সেটা প্রপার কনফিডেন্স হবে, সেটা কিন্তু ওভার কনফিডেন্স না। কারণ সেই কনফিডেন্সকে ব্যাক আপ করবার জন্য তোমার পকেটে এনাফ নলেজ আছে। সেই কনফিডেন্স যখন ডেভেলপ করবে, তাহলে তোমার সারা জীবনে ইংলিশ ল্যাঙ্গুয়েজ নিয়ে অন্তত আর কোনো চিন্তা থাকবে না। সুতরাং যাই করো না কেন, আমি প্লিজ বলে রিকোয়েস্ট করছি, প্লিজ তোমরা ওভার কনফিডেন্ট হয়েও না, এবং সেলফ ইভ্যালুয়েশন, সেলফ জাজমেন্টের জায়গা সব সময় খোলা রাখো। এবার এই প্রসঙ্গে আমি লাস্ট কথা বলতে চাই, সেটা হলো যে অনেকের কাছে তো টিচার নেই, অনেকের কাছে, অনেকে তোমরা ইন্টেরিয়ারে থাকো, অনেকের কাছে টিচার নেই বা ইভ্যালুয়েট করবার লোক নেই। দেখো, ইভ্যালুয়েট করবার লোক খুব প্রয়োজন হয়, কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পরে কোনো একটা ল্যাঙ্গুয়েজ নিয়ে যদি ঘষতে থাকো, তাহলে সেই ল্যাঙ্গুয়েজে কিছু বেসিক সেন্স বা স্কিল তোমার মধ্যে ডেভেলপ করতে বাধ্য। এবং সেই সেন্স থেকেই তোমরা কিন্তু একটা পয়েন্ট অফ টাইমের পরে নিজেরাই বুঝে যাবে যে, বা সেন্স করতে পারবে আমি ভুল করেছি বা আমি কিছু একটা ভুল করেছি। হয়তো প্রথমেই ভুলটা আইডেন্টিফাই করতে পারবে না, কিন্তু সেন্স তো করতে পারবে যে কিছু একটা ভুল হয়েছে। এই জায়গাটা যে তৈরি হচ্ছে, এই জায়গাটা সুযোগ নিয়ে সেলফ ইভ্যালুয়েশন বা নিজের ভুল নিজের সংশোধনের জায়গাটা তৈরি করতে হবে।
সব সময় কিন্তু চামচে করে সবাই গুলিয়ে খাইয়ে দেবে না, এবং সেইটার জন্য যারা ওয়েট করো যে সবাই চামচে করে রেডি করে খাবার প্রিপেয়ার করে রেডি করে চামচে করে গুলে খাইয়ে দেবে, তাদের শেখার জায়গাটা লিটারালি তারা বন্ধ করে রেখেছে। সুতরাং নিজেদের দায়িত্ব নিজেদের নিতে হবে, সেলফ ইভ্যালুয়েট করতে হবে, এবং কোনোভাবে আত্মসন্তুষ্টিতে ভুগলে চলবে না। তাহলে এইভাবে এই ভিডিওর মাধ্যমে আমরা 5টা মেজর মিস্টেক বা ভুল ধারণা বা ভুল ভাবনার কথা আলোচনা করলাম, যেগুলো আমাদের ইংলিশ লার্নিং এর পথে বিরাট বাধা হয়ে দাঁড়াতে পারে। যদি তোমরা রিলেট করতে পারো, যদি তোমরা কোনো উপকার পাও, তাহলে কমেন্টে অবশ্যই জানিও। এবং তবে এখানেও শেষ নয়, এছাড়াও আরো কিছু মেজর মিস্টেকস আছে, সেগুলো নিয়ে আমি আজকে এই ভিডিওটা বড় হয়ে গেছে বলে আলোচনা করিনি বা করতে সুযোগ পাইনি। যদি চাও সেগুলোকে নিয়েও আমি কথা বলি, তাহলে ডেফিনেটলি কমেন্টে জানিও যে এটার পার্ট 2 তোমরা চাও, তাহলে সেই পার্ট 2 বাড়ানোর কথা আমি কনসিডার করব। এছাড়া যদি রিলেট করতে পারো তাহলে একটু শেয়ার করে দিও ভিডিওগুলো তোমাদের চেনা অচেনা সমস্ত বন্ধুদের সঙ্গে। যদি আমার পরের সমস্ত ভিডিও ক্লাসেসগুলোর আপডেট পেতে চাও, তাহলে ডেফিনেটলি সাবস্ক্রাইব করবার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন বেলটাও অন করে দিও। পরের ভিডিও নিয়ে কালকেই দেখা হচ্ছে তোমাদের সাথে। পরের ভিডিওতে বাই দ্য ওয়ে প্রেসি রাইটিং এ যে হোমওয়ার্ক চেক করছিলাম সেটার পার্ট 2 আসতে চলেছে, কারণ প্রথম পার্টে যেটা গতকাল আমি আপলোড করেছিলাম, গতকাল সকালবেলা 11:30টার সময় আপলোড করেছিলাম, সেই ভিডিওতে আমি সকলের হোমওয়ার্ক চেক করতে পারিনি, কারণ আমি ডিটেইলে চেক করছিলাম, এবং এরকম হোমওয়ার্ক চেক ইউটিউবের কোনো এডুকেশন চ্যানেলের হিস্ট্রিতে হয়নি। সুতরাং ওই ভিডিওটা তোমাদের গিয়ে একবার দেখে আসতে বলবো, লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া রয়েছে। কালকের ভিডিও নিয়ে কালকেই দেখা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত কিপ প্র্যাকটিসিং।